আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল। ঐকমত্য কমিশনের সংস্কার সুপারিশের জন্য অপেক্ষা করবে না নির্বাচন কমিশন। সুষ্ঠু ভোটের জন্য ইসির এখতিয়ারের মধ্যে যা যা পরিবর্তন করা যাবে সেগুলো করা হবে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের সংস্কার এবং ভোটের প্রস্তুতি সম্পর্কে অবহিত করা হয়েছে হাই কমিশনারকে। এ সময় অস্ট্রেলিয়ান হাই কমিশনার উসান রায়েল বলেন, বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় অস্ট্রেলিয়া। পরিবর্তনের পথে বাংলাদেশে যে যাত্রা শুরু হয়েছে তাতে অস্ট্রেলিয়া জনগণের পাশে থাকবে। Bangladesh is going through as it moves to বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় অস্ট্রেলিয়া। পরিবর্তনের পথে বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে তাতে অস্ট্রেলিয়া জনগণের পাশে থাকবে। as best we can to support your যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে, আমাদের ইলেকশনের আগে যেগুলো আমরা প্রয়োজনীয় মনে করছি বা করা সম্ভব মনে করছি, উই আর ওয়ার্কিং অন দ্যাট। প্রয়োজনীয় যত কাজকর্ম আছে ইলেকশনের জন্য সেগুলো আমরা করার জন্য উদ্যোগ নিয়েছি এবং উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন দোজ এরিয়াস। হাসিনা দোসররা আদালতে দাঁড়িয়ে হুমকি ধামকির মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর নীরবতায় তারা এই সুযোগ পাচ্ছে বলে মত রিজভীর। এ সময় যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকে দমন করার দায়িত্ব সরকারের, রাজনৈতিক দল হিসেবে বিএনপির নয় বলে জানান রিজভী। ভারতে পলাতক হাসিনা একের পর এক হুঙ্কার দিচ্ছে। জুলাই আগস্টে শাহজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে, আদালতকে ভেঙচি কাটছে, পুলিশকে থোড়াই কেয়ার করছে। হাসিনার দোসররা আসামি হয়েও আদালতে যে অধ্যত্বপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসন নীরবতায় তারা এমন আচরণ করছে। বিশ্বকে টিকিয়ে রাখার জন্য ৩-০ তত্ত্ব বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ৩-০ একটি বিশ্ব নির্মাণ, 0 নেট কার্বন নির্গমন, 0 সম্পদ মজুত এবং 0 বেকারত্ব শীর্ষক বক্তৃতায় অধিবেশনে তিনি এই মন্তব্য করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ৩-০ বাস্তবায়ন করতে পারলে আমরা একটি নতুন সভ্যতা গড়ে তুলতে পারব, যার শুরুটা করতে হবে ব্যক্তি জীবন থেকেই। Don't want any carbon emission in the whole universe. Really create the 3-0 world. সত্যিকার অর্থেই পৃথিবীতে ৩-০ তত্ত্ব বাস্তবায়ন করতে হবে, তাহলেই আমরা একটি নতুন বিশ্ব তৈরি করতে পারব। এটি টিকে থাকার একমাত্র উপায়, অন্যথায় আমরা শেষ হয়ে যাব। দুঃখ প্রকাশ করছি বিশ্ব সম্পর্কে খারাপ অনুভূতি প্রকাশ করার জন্য, কিন্তু এটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আমরাই এই পরিবর্তনের অন্যতম শক্তি। এই বিষয়টির উপরেই আমি জোর দিচ্ছি। মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের বন্ধ হওয়া শ্রমবাজার খুলে দেওয়ার দাবি জানিয়েছেন রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বায়রার সদস্যরা। এছাড়া বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে সিন্ডিকেট বন্ধের দাবিও জানান তারা। দুপুরে রাজধানীর ইস্কাটনে এক মানববন্ধনে বায়রার সদস্যরা শ্রমবাজার সম্প্রসারণে কম খরচে শ্রমিকদের অভিবাসনের রূপরেখা তৈরির আহ্বান জানান। পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে একটি স্মারকলিপিও দেন বায়রার সদস্যরা। অনেক কুচক্রী মহল মন্ত্রণালয়ে এসে হুমকি দিয়েছে যে বাজার বন্ধ করতে হবে, সেইটা কিন্তু কখনো হতে দিব না আমরা। বিগত ৮ মাসে সরকার এখন পর্যন্ত আমাদের বন্ধ শ্রমবাজারগুলো খোলা সহ বিভিন্ন বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি।
ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও বাংলাদেশের রফতানিতে তার কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আন্তর্জাতিক সোর্সিং এজেন্ট ও বাইরাদের নিয়ে আয়োজিত মিট বাংলাদেশ এক্সপোজিশনে উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বলেন, সরকারের সক্ষমতা সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে খরচের জায়গাগুলো কমানোর চেষ্টা করা হচ্ছে। অর্থনীতিতে পণ্য বৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ব্যবসা সহজ করতে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার। এ সময় বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিনিয়োগকারীদের সাহায্যে বাণিজ্য মন্ত্রণালয় সর্বদা সচেষ্ট রয়েছে। পরে এক্সিবিশনে আগত বিদেশি বিনিয়োগকারীদের সাথে নিয়ে 2 দিন ব্যাপী মিট বাংলাদেশ এক্সপোজিশনে অনুষ্ঠিত আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। আমাদের যে সমস্যা হয়েছিল বলে আমরা ধারণা করেছিলাম, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা এই সমস্যা উতরে গিয়েছি। এখন আমরা কস্ট কমানোর কাজ করছি এবং কস্ট কমানোর জন্য যে নিয়ামকগুলো আছে প্রত্যেকটা নিয়ামক আমরা চিহ্নিত করেছি এবং একটা একটা করে সপ্তাহ 2-এর মধ্যে আমরা পূর্বের যে খরচ ছিল ইনশাল্লাহ সেই খরচ বা তার থেকে কমে আমরা এই কাজটা করতে পারবো। তো আমাদের এক্সপোর্টের প্রতিযোগিতার সক্ষমতা আরও বাড়বে। দেশের শ্রম আইন দ্রুতই আন্তর্জাতিক মানের হবে বলে জানিয়েছেন শ্রম সচিব AHM শফিকুজ্জামান। দুপুরে সাভারে রানা প্লাজা ধসের এক যুগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। দিবসটি উপলক্ষে শ্রমিক সংগঠন সমাবেশের আয়োজন করেছে। 2013 সালের এই দিনে 8তলা ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারান 1136 জন শ্রমিক। আহত এবং পঙ্গু হন প্রায় 2000 জন। মর্মান্তিক এই ঘটনার এক যুগ পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি বিচার। 3 বছর আগে শুরু হওয়া সাক্ষ্যের 5 ভাগের 1 ভাগও শেষ হয়নি। কবে নাগাদ শেষ হবে তাও বলতে পারছেন না সংশ্লিষ্টরা। ক্ষতিগ্রস্ত এবং আহত শ্রমিকদের পুনর্বাসন সহ দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন স্বজন ও শ্রমিক সংগঠনগুলো। তারা এখনো জামিনে আমার সন্তান তো চলে গেছে। এখন আমরা তো আশা করে আছি নতুন সরকার উঠলে আমার ভিক্ষা করাটা খণ্ডাবে, নতুন সরকার আমাকে কিছু অনুদান দেবে, আমাকে বাঁচাবে। আমরা রানার বিচার চাই, আমরা ক্ষতিপূরণ চাই। এই মুহূর্তে যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হলো এটার বিচার হওয়া। সেই বিচারটা 12 বছরে হয়নি। আমি ইতিমধ্যেই যেটা ব্যবস্থা নিচ্ছি যে আগামী বছর যখন আমরা এটা পালন করব তখন দেখবেন যে বিচারের একটি বড় অংশ শেষ হবে। রাজধানীর মিরপুরে নিরাপদ পথচারী পারাপারে জাইকার অর্থায়নে পরীক্ষামূলক প্রকল্প চালু করল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। সকালে প্রকল্পটি চালু হওয়ার পর সবাইকে নিয়ম মেনে চলতে বাধ্য করছে ট্রাফিক বিভাগ। প্রকল্প পরিদর্শনে গিয়ে ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার বলেন, পাইলট প্রকল্প হিসেবে মিরপুরে জেব্রা ক্রসিংয়ে চালু হলেও পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন সিগন্যালে এটি চালু করা হবে। নির্বিঘ্নে যানবাহন চলাচল ও পথচারীদের শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য এই প্রজেক্ট নেওয়া হয়েছে। ঢাকা রোড সেফটি প্রজেক্ট, সেই প্রজেক্টের উদ্দেশ্য বাস্তবায়ন হবে। একদিকে পথচারীরা দুর্ঘটনার হাত থেকে বাঁচবে, অপরদিকে আমাদের গাড়ি চলাচলও অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে প্রত্যেকটা জেব্রা ক্রসিংয়েই এরকম সিগন্যাল লাইট সিস্টেম চালু করব। আমরা আহ্বান করতেছি ঢাকাবাসীদের বা পথচারীদের জন্য তারা যেন এই সিগন্যাল লাইট মেনে চলে। পতিত আওয়ামী লীগের নতুন করে সমালোচনা করেছেন দলটি ছেড়ে আসা রাজনীতিবিদরা। দলীয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমানের নমনীয় মনোভাব আওয়ামী লীগ ছাড়তে উদ্বুদ্ধ করেছে বলে জানান ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুল হক চৌধুরী। ছাত্রলীগের সাবেক আরেক সভাপতি হাবিবুর রহমান হাবিব দল ছাড়েন শেখ হাসিনার অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ করে এবং তার প্রতারণার শিকার হয়ে। দুজনই এখন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত থাকবে। মনিরুল হক চৌধুরী 1973-74 সালে শেখ মুজিবুর রহমানের বাকশাল কায়েমের আগ পর্যন্ত ছাত্রলীগের সভাপতি ছিলেন।
নানা রাজনৈতিক বাঁক ঘুরে জাতীয় পার্টি হয়ে 2001 সালে বিএনপিতে যোগ দেন এই রাজনীতিবিদ। এখন তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। অকপটে জানালেন আওয়ামী লীগ ছাড়ার কারণ। দলীয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমানের নমনীয়তা মেনে নিতে পারেননি তিনি। আমার সাথে ওদের স্নায়ু যুদ্ধ শুরু হলো আওয়ামী লীগ সরকার গঠন করার পরে 74 সনে তালিকা দিয়েছিলাম আমরা ছাত্রলীগ, যারা সরকারে যে দুর্নীতি শুরু করেছিল। আওয়ামী লীগ নেতৃত্বের সাথে আমার এই কারণে স্নায়ু যুদ্ধ শুরু হয়ে যায়। দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ মাই প্রো আওয়ামী লীগ পলিটিক্স। 1989-90 উত্তাল সময়ে ছাত্রলীগের সভাপতি ছিলেন হাবিবুর রহমান হাবিব। 1996 সালে আওয়ামী লীগের জনতার মঞ্চের বিপরীতে গড়ে ওঠা বিএনপির গণতন্ত্র মঞ্চ ভেঙে দিতে শেখ হাসিনার নির্দেশনা অমান্য, 96-এর জাতীয় নির্বাচনে মনোনয়ন নিয়ে হাসিনার প্রতারণা, এমন নানা কারণে ওই বছরের 16 মে হাবিবুর রহমান যোগ দেন বিএনপিতে। জনতার মঞ্চ থেকে গণতন্ত্র মঞ্চ ভাঙতে গেলাম না, ওইটাই হলো আবার যে একবার হাবিব ক্ষমতা নিয়ে আসছে বিএনপিকে, আবার হাবিব গণতন্ত্র মঞ্চ ভাঙতে না দিয়ে বিএনপিকে এই যে লাইমলাইটে আসার সুযোগ দিল, সারা বাংলাদেশে বিএনপি উজ্জীবিত হলো। এরা বড় বড় অভিযোগ। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা সম্পর্কে তারা বলেন, শেখ হাসিনা মিথ্যাচারের রানী, শেখ মুজিবের দুর্ভাগ্য, হাসিনা তার মেয়ে। এমন জঘন্য রাজনৈতিক অধ্যায় দেশের বুকে চেপে বসবে সেটি ছিল কল্পনাতীত। তাদের এই 15 বছর কার্যাবলীতে আমি একসময় ছাত্রলীগের সভাপতি ছিলাম, এই কথা বলতেও লজ্জা হয়। এর চেয়ে জঘন্য রাজনৈতিক যুগ সময় পৃথিবীতে আসতে পারে এই কথা আমি কল্পনাও করি না। ব্রিটিশরা এভাবে লুণ্ঠন করে নাই, পাকিস্তানরা এভাবে লুণ্ঠন করে নাই। বঙ্গবন্ধুর দুর্ভাগ্য আছে শেখ হাসিনা তার মেয়ে। কে 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 স্বেচ্ছাচারী হয়ে গেল, মিথ্যাচার করা শুরু করলো। ভোট হয়নি, ওই মানুষ আমাদের ভোট দিয়েছে। ওই শেখ হাসিনাকে আমি যে শেখ হাসিনাকে আমি দেখে এসেছিলাম, সেই শেখ হাসিনার সাথে এই বিদায়ী পালিয়ে যাওয়া শেখ হাসিনা অনেক অনেক পার্থক্য, তার সাথে কোনো মিল নেই। ফ্যাসিবাদ পতনের পর শেখ হাসিনার জীবনে যে কালো মেঘ নেমে এসেছে, এর চেয়ে মৃত্যুই শ্রেয় বলে মনে করেন তারা। এই যাপিত জীবন মরে যাওয়ার চেয়ে 1000 গুণ কষ্টের ব্যাপার। খান আলামিন, RTV, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তুমুল সংঘর্ষ এবং বন্দুকযুদ্ধে ভারতীয় এক সেনা সদস্য নিহত হয়েছেন। এর আগে এই ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে এসব পদক্ষেপ শিশুসুলভ মন্তব্য করে যোগ্য জবাব দেয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। কাশ্মীর ইস্যুতে উত্তাল ভারত পাকিস্তান। ভারতের জম্মু কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে নয়াদিল্লিতে তলব করা হয় পাকিস্তানের অন্যতম শীর্ষ কূটনৈতিক সাদ আহমেদ ওয়ারাইসকে। এ সময় দূতাবাসে থাকা পাকিস্তানের প্রতিরক্ষা উপদেষ্টা, নৌ উপদেষ্টা, বিমান বাহিনীর উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করে এক সপ্তাহের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয় ভারত। এর আগে বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পাকিস্তানের কূটনীতিকদের দেশে ফেরত পাঠানো ছাড়াও সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত, আটারি ওয়াঘা স্থল সীমান্ত বন্ধ, সার্ক ভিসা এক্সেপশন স্কিমের আওতায় পাকিস্তানি নাগরিকদের ভারত ভ্রমণের অনুমতি না দেওয়া, হাইকমিশনের সামগ্রিক লোকবল 55 থেকে 30 জনে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ভারতের ঘোষণাগুলো শিশুসুলভ এবং এতে গুরুত্বের অভাব রয়েছে বলে জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার। ভারত অতীতের প্রতিটি ঘটনার মতো এবারও পাকিস্তানিকে দায়ী করার চেষ্টা করছে বলে মন্তব্য তার। এছাড়া ভারতকে যোগ্য জবাব দেয়া হবে বলেও জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। রাকিব হাসান, RTV। দর্শক, ভারত থেকে এই বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী পরমারিশ ঘোষ রায়। গত 22 এপ্রিল ভারতীয় সময় বেলা দুপুর আড়াইটে নাগাদ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগার বৈশারণের তৃণভূমিতে সন্ত্রাসবাদী জঙ্গিরা, যার দায় স্বীকার করেছে TRF নামে একটি জঙ্গি সংগঠন, তারা প্রায় গুলিতে ঝাঁঝরা করে দিয়েছেন একেবারে নিরীহ নিরপরাধ পর্যটকদের।
সরকারি সূত্রে যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত ২৬ জনের নিহত হয়েছেন এবং বেসরকারি মতে সেটা আরও ২ জন বেশি এবং ১৭ জনের মতন মানুষ আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর বিভিন্ন বলয় তারা কিন্তু গোটা অঞ্চল একেবারে ঘিরে ফেলে চিরুনি তল্লাশি চালাচ্ছে। এখনও সেই তল্লাশির কাজ চলছে এবং দেখা গেছে যে আর্মির তরফ থেকে, সেনাবাহিনীর তরফ থেকে ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে এবং ঘটনার পরবর্তীতে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ে কিন্তু কথাবার্তা চালান এবং প্রধানমন্ত্রী পরবর্তীতে কিন্তু টুইটার হ্যান্ডেলে জানিয়ে দিয়েছেন এই সন্ত্রাসবাদীর মোকাবিলায় কিন্তু কোনো কিছুকে ভারত সরকার রেয়াত করবে না। এবং ভারতের প্রধানমন্ত্রী সৌদি আরবের সফর কাটছাট করে গতকাল ভোরেই কিন্তু নয়াদিল্লিতে পৌঁছে বিমানবন্দরে কিন্তু জরুরি বৈঠক করেছিলেন দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এবং পরবর্তী সময় গতকাল সারাদিনের মধ্যে তিনি সরকারিভাবে সূত্রে সেই নির্দিষ্ট টাইম না জানানো হলেও কেন্দ্রীয় মন্ত্রিসভা নিরাপত্তা বাহিনীর বৈঠক শেষে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে কিন্তু একেবারে ভারত সরকারের সঙ্গে পাকিস্তান সরকারের সম্পর্ক যেভাবে বিচ্ছিন্ন করার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। সিন্ধু নদের জল দেওয়া বন্ধ, আটারি সীমান্ত বন্ধ, পাকিস্তানিদের 48 ঘন্টার মধ্যে কিন্তু ভারত ছেড়ে চলে যেতে হবে এবং শুধু তাই নয় এবং সমস্ত ভিসা কিন্তু বাতিল করা হয়েছে। ভারত সরকারের এই কূটনৈতিক সিদ্ধান্ত কিন্তু একেবারে জানান দিচ্ছে যে এই সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারত কোনোভাবেই পাকিস্তানকে বরদাস্ত করবে না। ইতিমধ্যে কিন্তু পাল্টা হুমকিও পাকিস্তানের তরফ থেকে এসছে, যেটা ইতিমধ্যেই গণমাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে। এই ঘটনার পরবর্তী পর্যায়ে সেনাবাহিনী এবং গোয়েন্দা বাহিনী, নিরাপত্তা বাহিনী কিন্তু চিরুনি তল্লাশি চালানোর পাশাপাশি সন্দেহজনকভাবে কিন্তু প্রায় কাশ্মীর থেকে ২০০০ মানুষকে কিন্তু আটক করেছে। এই মুহূর্তে যেটা সর্বশেষ খবর এবং সরকারিভাবে ২০ লক্ষ টাকা কিন্তু পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে। কাশ্মীর পরিস্থিতি নিয়ে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন পরমারিশ ঘোষ রায়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ ও উপাচার্য অধ্যাপক ডক্টর SK শরীফুল আলম পদত্যাগপত্র জমা দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ে এই পদত্যাগপত্র পাঠিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়। সরকার সব ধরনের পদক্ষেপ নেওয়ার পরও যখন বিষয়টা সুরাহা হচ্ছিল না, তখন উপাচার্য ও উপাচার্যকে বিষয়টি বিবেচনার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়। এরপর তারা পদত্যাগপত্র পাঠান। শিক্ষা মন্ত্রণালয় এই পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের আচার্য আর রাষ্ট্রপতির দফতরে পাঠাবে। তিনি পদত্যাগপত্র গ্রহণ করলে তা কার্যকর হবে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। অবশেষে চীনের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধ অবসানের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথোপকথনে তিনি চীনের ওপর আরোপ করা 245% শুল্ক কমিয়ে আনার ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তবে এটি অনেকাংশেই বেইজিংয়ের ওপর নির্ভর করছে বলেও জানান ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন অর্ণব প্রসাদ। প্রায় 1 মাস ধরে চলা চীন যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি বাণিজ্য লড়াই বন্ধে আশার কথা শোনালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক নির্বাহী আদেশে স্বাক্ষরের সময় ট্রাম্প সাংবাদিকদের চীনের ওপর শুল্ক কমানোর কথা জানান। আমরা চাই চীনের উপর আরোপিত শুল্কের পরিমাণ সহনীয় পর্যায়ে আনতে, তবে এটি কার্যকরে চীনকে উদ্যোগী হতে হবে। বন্ধু বা শত্রু সব রাষ্ট্রের সঙ্গেই যুক্তরাষ্ট্র ন্যায্য বাণিজ্য চুক্তি বহাল রাখতে চায়। চীনের সঙ্গে আমাদের আলোচনা চলমান। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই চুক্তির বিষয়ে আশাবাদী আমি। এর আগে গেল 2 এপ্রিল চীন সহ পৃথিবীর বিভিন্ন দেশের পণ্যের ওপর বিভিন্ন আকারের আমদানি শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর চীনও এর প্রতিক্রিয়া হিসাবে পাল্টা শুল্ক আরোপ করে। তবে বিভিন্ন দেশের অনুরোধে ট্রাম্প পরবর্তী 90 দিনের জন্য নতুন শুল্ক আরোপ স্থগিত করলেও বঞ্চিত হয় চীন। এরপর থেকেই চলে 2 দেশের মধ্যকার পাল্টাপাল্টি শুল্ক আরোপের খেলা। যুক্তরাষ্ট্র সর্বোচ্চ 245% শুল্ক আরোপ করে চীনা পণ্যের ওপর। অর্ণব প্রসাদ, RTV। তুরস্কের ইস্তাম্বুলে আঘাত এনেছে 6.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। আতঙ্কিত বাসিন্দাদের মধ্যে ছোটাছুটির সময় 151 জন আহত হন। তবে কোনো প্রাণহানির আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সংস্থাটি জানায়, স্থানীয় সময় বুধবার দুপুর 12:49 ইস্তাম্বুলের সিলিভরি জেলায় এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল। এরপর দুপুর 1:02 মারমারা সাগরের বুক চেকমেজে উপকূল থেকে 4.9 মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পের সময় আতঙ্কিত বাসিন্দারা দ্রুত বিভিন্ন ভবন থেকে বের হয়ে আসেন, অনেকেই রাস্তায় নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।